১৭ বছর তো শেখ হাসিনা বাংলাদেশে কোনো উন্নয়ন করে নাই। তাহলে এই সব উন্নয়ন কে করল? এক নজরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের উন্নয়নের তালিকা। ১. পদ্মা সেতু ও রেল লাইন। ২. মেট্রো রেল। ৩. এলিভেটেড এক্সপ্রেস। ৪. থার্ড টার্মিনাল। ৫. হাতির ঝিল প্রকল্প। ৬. পূর্বাচল ৩০০ ফিট। ৭. উড়াল সেতু নির্মাণ। স. যমুনা রেল সেতু। ৯. সমুদ্র সীমা বিজয়। ১০. বঙ্গবন্ধু স্যাটেলাইট। ১১. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ১২. কর্ণফুলী টানেল। ১৩. কক্সবাজার রেল লাইন। ১৩. কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। ১৪. ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে। ১৫. পায়রা বিদ্যুৎ কেন্দ্র। ১৬. রামপাল বিদ্যুৎ কেন্দ্র। ১৭. মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র। ১৮. ১১৯টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন। ১৯. পায়রা সমুদ্র বন্দর। ২০. ১০০টি ইকোনমিক জোন। ২১. ৫৬০টি মডেল মসজিদ। ২২. ১৬৮১টি মাদ্রাসা ভবন নির্মাণ। ২৩. কওমি মাদ্রাসার স্বীকৃতি। ২৪. উন্নয়নশীল দেশে উন্নীতকরণ। ২৫. রোহিঙ্গাদের আশ্রয়দান। ২৬. সমস্ত দেশকে রেলওয়ে আওতায় আনার উদ্যোগ। ২৭. ফ্লাইওভার নির্মাণ। ২৮. মহাসড়কগুলো ৪, ৬ ও ৮ লাইনে উন্নীতকরণ। ২৯. এশিয়ান হাইওয়ে রোড প্রকল্প। ৩০. ঘরে ঘরে বিদ্যুৎ। ৩১. ফ্লাইওভার নির্মাণ। ৩২. নদী ভাঙন রোধ প্রকল্প। ৩৩. শ্রমিকদের মজুরি বৃদ্ধি। ৩৪. বয়স্ক ভাতা। ৩৫. মাতৃত্বকালীন ভাতা। ৩৬. বিধবা ভাতা। ৩৭. মুক্তিযোদ্ধা ভাতা। ৩৮. শিক্ষা ভাতা। ৩৯. প্রতিবন্ধী ভাতা। ৪০. স্বামী পরিত্যক্ত ভাতা। ৪১. জেলেদের খাদ্য সহায়তা। ৪২. ইমামদের ভাতা। ৪৩. বৈশাখী ভাতা। ৪৪. বিজিডি কার্ড। বাংলাদেশের শেখ হাসিনার অবদান তো শুনতে পারলাম। এবার শুনুন শেখ মুজিবুর রহমানের অবদান। ১. বাংলা ভাষা আন্দোলনের সমর্থন ও অংশগ্রহণ ১৯৪৮ থেকে ১৯৫২। রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে আন্দোলনকারীদের সমর্থন করেন। ভাষা আন্দোলনের কারণে কারাবরণও করেন। ২. বাঙালির রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। পূর্ব বাংলার মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ের জন্য আন্দোলন করেন। ৩. আওয়ামী লীগ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা নেতাদের অন্যতম ছিলেন। দলটিকে বাঙালির অধিকার আন্দোলনের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত করেন। ৪. যুক্তফ্রন্ট নির্বাচনে ভূমিকা ১৯৫৪। যুক্তফ্রন্টের নির্বাচনী বিজয়ে সক্রিয় ভূমিকা পালন করেন। পাকিস্তানি শাসনের বিরুদ্ধে জনমত গঠনে সহায়তা করেন। ৫. সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন। পাকিস্তানের সামরিক শাসনের বিরোধিতা করেন। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন আন্দোলন পরিচালনা করেন। ৬. ঐতিহাসিক ৬ দফা দাবি ১৯৬৬। বাঙালির স্বায়ত্তশাসনের লক্ষ্যে ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন। এই ৬ দফাকে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। ৭. আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হওয়া ১৯৬৮। পাকিস্তান সরকার তাকে অভিযুক্ত করে। জনগণের ব্যাপক আন্দোলনের মুখে মামলা প্রত্যাহার করা হয়। ৮. গণ অভ্যুত্থানে নেতৃত্ব ১৯৬৯। গণ আন্দোলনের মাধ্যমে মুক্তি লাভ করেন। তখন তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। ৯. ১৯৭০ সালের নির্বাচনী বিজয়। তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনী সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১০. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ১৯৭১। ৭ মার্চের ভাষণ প্রদান করেন। ভাষণটি স্বাধীনতা সংগ্রামের জন্য জাতিকে প্রস্তুত করে। ইউনেস্কো এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। ১১. স্বাধীনতার ঘোষণা ১৯৭১। ২৫ মার্চ রাতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন বলে ব্যাপকভাবে স্বীকৃত। ১২. মুক্তিযুদ্ধের অনুপ্রেরণার প্রধান নেতা। তাঁর নেতৃত্ব ও আহ্বানে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধকালীন সময়ে পাকিস্তানে বন্দী থাকলেও তিনি সংগ্রামের প্রতীক ছিলেন। ১৩. স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। ১৪. যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন। স্বাধীনতার পর ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু করেন। ১৫. সংবিধান প্রণয়নে নেতৃত্ব। বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়ায় নেতৃত্ব দেন। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ১৬. আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে ভূমিকা। বিভিন্ন দেশের স্বীকৃতি লাভের জন্য কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেন।
বাংলাদেশে শেখ হাসিনার অবদান শুনলাম, শেখ মুজিবুর রহমানের অবদান শুনলাম, এবার রাজাকারদের অবদানের কথা শুনুন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রাজাকারদের কারণে বাংলাদেশের ক্ষতি, বিস্তারিত আলোচনা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ছিল বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের সংগ্রাম। ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক বাহিনীর পাশাপাশি তাদের সহযোগী হিসেবে রাজাকার, আল বদর ও আল শামস বাহিনীর বিভিন্ন সদস্য কাজ করেছিল। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে তাদের ভূমিকা অত্যন্ত বিতর্কিত এবং নেতিবাচক হিসেবে বিবেচিত হয়। নিচে ধারাবাহিকভাবে বিষয়গুলো তুলে ধরা হল। ১. পাকিস্তানি বাহিনীকে স্থানীয় তথ্য সরবরাহ। রাজাকারদের অন্যতম প্রধান কাজ ছিল পাকিস্তানি সেনাবাহিনীকে স্থানীয় তথ্য দেওয়া। তারা গ্রামের রাস্তা, মুক্তিযোদ্ধাদের অবস্থান, রাজনৈতিক নেতা, শিক্ষক, ছাত্র এবং স্বাধীনতার সমর্থকদের পরিচয় জানিয়ে দিত। এতে পাকিস্তানি বাহিনী সহজে অভিযান চালাতে পারত। ২. মুক্তিযোদ্ধাদের শনাক্ত ও ধরিয়ে দেওয়া। অনেক ক্ষেত্রে রাজাকাররা মুক্তিযোদ্ধা বা তাদের সমর্থকদের খুঁজে বের করে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিত। এর ফলে অসংখ্য মুক্তিযোদ্ধা গ্রেপ্তার, নির্যাতিত বা নিহত হন। ৩. গণহত্যায় সহযোগিতা। মুক্তিযুদ্ধ চলাকালে দেশের বিভিন্ন স্থানে যে গণহত্যা সংঘটিত হয়, সেখানে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করার অভিযোগ রাজাকারদের বিরুদ্ধে রয়েছে। অনেক এলাকায় তারা অভিযানে অংশগ্রহণ করেছে বলে বিভিন্ন গবেষণা ও সাক্ষ্যে উল্লেখ করা হয়েছে। ৪. নিরীহ মানুষ হত্যা। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরে দেশের অবস্থা বিগত ৬ মাসে যা হচ্ছে, ২০২৫ সালের প্রথম ৬ মাসে ধর্ষণ মামলার সংখ্যা জানুয়ারি থেকে জুনে বৃদ্ধি পেয়েছিল এবং অপহরণ মামলাও উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। ২০২৬ সালের শুরুতে হত্যাকাণ্ডের সংখ্যা আগের সময়ের তুলনায় বৃদ্ধি পাওয়ার খবর প্রকাশিত হয়েছে এবং আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগের কথা বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নারী ও শিশু নির্যাতনের মামলাও ২০২৬ সালের এপ্রিল মাসে উল্লেখযোগ্যভাবে বেড়েছিল বলে পুলিশি তথ্যভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে। শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনাও মানবাধিকার সংস্থার প্রতিবেদন, সবগুলো একসাথে বিবেচনা করা উচিত। আপনারা কিন্তু ইতিমধ্যেই শেখ হাসিনার অবদান শুনলেন, শেখ মুজিবুর রহমানের অবদান শুনলেন, তারপর বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের অবদান শুনলেন। আসলে এত এত অবদানের ভিতরেও আওয়ামী লীগ যে অবদানটা রেখেছে, বাংলাদেশ আওয়ামী লীগ, সেই অবদান কিন্তু অনস্বীকার্য। আমরা কখনোই কিন্তু অস্বীকার করতে পারবো না। আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন, এই জায়গায় চোর, শেষচোর, হাজি, গাজী, মাওলানা, মুফতি, খারাপ মানুষ, ভালো মানুষ সব আছে। হ্যাঁ, সব আছে, তারপরও তারা এত দূর অবদান রাখছে। আর যারা মুক্তিযোদ্ধা বিরোধী, যারা মুক্তিযুদ্ধের সময় এই দেশের মানুষের ক্ষতি করছে, তারা কিন্তু এখন ভালো মানুষ সাজছে। মানে সর্বমোট একটা কথাই আমার বলার, এই বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করছে। এরপর থেকে আজকে পর্যন্ত কোন দলের শুনলাম না আমরা যারা যারা আছেন, চোর, শেষচোর, হাজি, গাজী, সবাই নিয়ে দেশ গড়ব। মানে বলে যে ১৮ কোটি মানুষের সাথে নিয়ে আমার অমুক দল, আম পার্টি, আমরা দল গড়ব, দেশ গড়ব। অমুকে বলে যে আমরা এই কয়জন লোক, আমরা এই দেশের এই দল, আম জনতা পার্টি, এই পার্টি, সেই পার্টি, জামাত, বিএনপি, জাসাস, বাসাস, তারপর ওই যে জাতীয় পার্টি, এনসিপি তো হবে শিশু দল, 2 দিন ধরে হয়েছে। মানে এই বাংলাদেশের রাজনীতিবিদ এরকম একটা অবস্থা, তাদের ছাড়া কিন্তু যতটুকু উন্নয়ন দেশে হয়েছে এটাও কিন্তু হওয়া সম্ভব না। তারপরে এই কথাটা এখন আমার বলতে হয়, বাংলাদেশের তরুণরা কাজের জন্য বিদেশে যায়। আপনি দেখবেন বাংলাদেশে একমাত্র পৃথিবীর ভিতরে একমাত্র দেশে যেই দেশের টাকা সুইস ব্যাংকে সবার বেশি, সবার চেয়ে বেশি। মানে পৃথিবীর ভিতরে সুইস ব্যাংকে বাংলাদেশে দেউলিয়া করে এই দেশের মানুষ টাকা নিয়ে ওই দেশে জমায়। আসলে এই জন্য দুঃখ লাগে, কষ্ট লাগে। বাংলাদেশি মানুষ যারা আছি, আমরা প্রবাসে চলে যাই কাজের জন্য। দেখেন এই জায়গায় কত বড় একটা সিন্ডিকেট। বর্তমানে কয়েকটা বছর যাবত বিদেশে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি, যাতে করে প্রবাসী হতে পারি, কিন্তু এটা হওয়ারও সুযোগ নাই। কারণ
বাংলাদেশে এরকম একটা অবস্থা করে রাখছে, সিন্ডিকেট ভাঙতে পারে না, কিন্তু একটা সরকার ভাঙিয়া যায়। বর্তমানে যে সরকার আসছে ক্ষমতা, বিএনপি, এই সরকারও সিন্ডিকেটের কাছে পুরা মানে করুণ দশায় পরিণত হয়েছে। সিন্ডিকেটকে হুঙ্কার দেওয়া ভাঙতে পারে না, যতই কথা বলুক। সিন্ডিকেট কারা? সিন্ডিকেট দলীয় লোক। এই সিন্ডিকেট আওয়ামী লীগের সময় যারা ছিল, ওই সময় সিন্ডিকেট ছিল। ভিসার দাম ছিল নাকি ৬৯,০০০, যাইতে লাগলো ৩ লাখ, ৪ লাখ, ২ লাখ, ৫ লাখ টাকা খরচ করে মানুষ গেছে, ৫.৫ লাখ টাকা খরচ করে গেছে। এখন শুনছি যে স্বল্প টাকায় বিদেশ নিবে, মালয়েশিয়া শ্রমিক নিবে, এই জন্য নাকি বাংলাদেশে কলিং এ চালু করতে পারতেছে না। ভাই, স্বল্প টাকায় শ্রমিক নিবে এই জন্য সরকার চেষ্টা করতেছে, কিন্তু আমাদের দেশের লোভী এজেন্সিগুলা, ডাকাত এজেন্সিগুলা কোনোভাবে এই বিষয়টা মাইনা নিতে পারতেছে না। তাদের কথা হয়েছে আমরা কম টাকায় শ্রমিক নেব না, এতে যায় যাক, সরকার যায় যেই দিকে যাক, দেশের অর্থনীতি যেই দিকে যায় যাক। আরে ভাই, একটা দেশে কতগুলা এজেন্সি লাগে, চোর বাটপার এজেন্সি গুলো আপনারা বাদ দেওয়ান না কেন? এগুলা লাইসেন্স ধরে ধরে বাতিল করে দেন। সরকার এই দিকে কেন ভয় পায়? ও আরেকটা কথা তো না বললেই নয়, আমাদের বাংলাদেশে কিন্তু ধর্ষণ বিরোধী আইন খুবই কম। এই জায়গায় বিচার হয় না, বিচারহীনতায় ভোগে। কয়জন মানুষ আজকে পর্যন্ত ধর্ষণের বিচার সুষ্ঠুভাবে করছে বলেন তো? বুকে হাত দিয়ে বলতে পারবেন? আপনি যে ভিডিওটা আমার দেখতেছেন, আপনি বলেন তো এই পর্যন্ত কয়জন লোকের বিচার দেখছেন? আপনি ধর্ষিতা মেয়ের জীবন একদম জলে চলে যায়, কেউ কিন্তু ওই মেয়েটার জীবনটা একদম তেজপাতা করে দেয়, তামা করে দেয়, কিন্তু তার বিচার হয় না এই দেশে। কয়জনের ফাঁসি হয়েছে, কয়জনের সঠিকভাবে বিচার করতে পারে না। এই দেশের আইন চলে টাকায়। এইটা বললে দেখবেন আবার অনেক আইনজীবীর পাগড়া গরম হয়ে যায়। আরে ভাই, পাগড়া গরম তোমার হয়েছে, তুমি ধর্ষকের পক্ষে দাঁড়াইছো, তুমি অপরাধী। একজন ধর্ষণকারী শুধু অপরাধী না, একজন ধর্ষণকারীর পক্ষে যে আইনজীবী থাকে সেও কিন্তু অপরাধী হয় সমানভাবে, একইভাবে। আমরা যদিও ধর্ষণকারীকে বিচারের আওতায় আনি, তারপর তাকে শাস্তির জন্য আবেদন জানাই, কিন্তু তার পক্ষে আইনজীবী থাকে, যিনি আইনজীবী দাঁড়ায়, তার শাস্তি কিন্তু আমরা চাই না। এরকম জঘন্য টাকা লোভী আইনজীবীদের এই সমাজ থেকে অবাঞ্ছিত করা দরকার। আসলে এটা একটা দেশের ক্ষতি করে। এই দিক বিচারকরা বিচার করে, কিন্তু তাদের কাছে এরকম ভাবে উপস্থাপন করে যাতে অপরাধীর কোনো দোষই নাই। এজন্য বাংলাদেশের বিচার ব্যবস্থা আলোর মুখ ততটা সুন্দরভাবে দেখে না। আর আমরা বাংলাদেশিরা যারাই আছি, যারা এই দেশের রাজনীতি করেন, আপনারা একটা জিনিস ঐক্য করে দেশ গড়েন, ঠিক আছে? সুন্দর সুন্দর স্থাপনাগুলো, আমাদের দেশটা কত সুন্দর, সবুজে শ্যামলে ফলে ফুলে ভরা। আর এই দেশটারে আমরা প্রকৃতির সৌন্দর্যের খোদারই একটা দান, একটা দেশ পাইছি। এই দেশটা কত সুন্দর একটা দেশ। এই দেশে বর্তমানে এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে, মানুষ বসবাস করে কিন্তু তাদের জীবনের নিরাপত্তা নাই। আসেন আমরা সকলে মিলেমিশে দেশ গড়ি। কে কোন দল করছে, কে কোন দল করে, কে কি করে, এইটা ভাবার এখন আর টাইম নাই। যুগ পার হইছে, দেশ বদলাইছে, মানে সময় বদলাইছে, দেশ বদলাতে হবে। আপনারা দেশ বদলান, সবাই মিলেমিশে একসাথে হয়ে আমরা কাজ করি। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, কে জাসাস করে, কে মশাল মিছিলের দল করে, এইগুলো এখন আর দেখেন না প্লিজ। আপনারা যারা এই দেশে বসবাস করেন, আমরা যারা এই দেশে বসবাস করি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, যত ধর্ম আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক দেশের মানুষ, এক ভূখণ্ডের মানুষ। আমরা দেশটাকে সুন্দর করে গড়ে তুলি। আমাদের এই দেশে অনেক কিছু দেওয়ার আছে। রাজনীতিবিদদের বলবো, আপনারা এই দেশ থেকে আর অর্থ পাচার করেন না। এই দেশের মানুষকে সুখে শান্তিতে থাকতে দেন। সাধারণ একজন মানুষ সারা বছরে ধান চাষ করে ধান বিক্রি করে 1800 টাকা মন, এই 1200 টাকা মন, 1800 টাকা তো পায় না, ওইটা দুঃখিত আমার কথা বলার জন্য। যাই হোক, 1200 টাকা মন, আর তার চাল কিনা খাইতে হয় 70-80 টাকা। যদি সে চাল কিনা খায়, বুঝলাম, চাল ছাড়া তার তেল সহ আরো নানান যাবতীয় জিনিসগুলি আছে, খাদ্যপণ্য তার কিনতে হয়। একটা পোশাকের দামও কিন্তু এখন বর্তমানে ঊর্ধ্বমুখী। তাই কোনো কিছু কিন্তু এখন আর সস্তা নাই। আপনারা যারা যেভাবে যেই কাজই করেন না কেন, আপনারা এই দেশের মানুষের ক্ষতি আর চায়েন না। মানুষ অনেক অসহায় আছে, মানুষ কিন্তু এখন অনেক কষ্টে আছে।
দেখেন বাংলাদেশের তরুণরা উদ্যোগ নিয়ে ঠিকঠাক মতো ব্যবসা শুরু করতে পারলেও কিন্তু ব্যবসা দীর্ঘমেয়াদী হয় না। কারণ এই জায়গার মানুষেরা যারা ধরেন একটা গ্রাম থেকে ছোট একটা ব্যবসা শুরু করবেন, ওটা পুঁজিপাটা সব খেয়াল নেবে মানুষ ধীরে ধীরে চুষা। যদি আপনি একটু সহজ সরল জীবন যাপন করতে চান, যদি একটু সহজভাবে জীবনটাকে পার করতে চান, তাহলে দেখবেন মানুষ সব টাকা পয়সা মাইরা দিবে। ভাই এটা একটা সিস্টেমে পরিণত হয়েছে, এই সিস্টেম ভাঙতে চাই। বাংলাদেশের তরুণরা ব্যবসা করবে, অনেক কিছু শিখবে, এই দেশকে অনেক কিছু দেবে তারা, তাহলে এই দেশটা আরো অনেক সুন্দর করে তৈরি করতে পারবে। যারা আপনারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তারা ভালোভাবে কাজ করেন, আর যারা ক্রেতাগণ আছেন আপনারা জনগণরা আর ঠকায়েন না, সাধারণ এই ক্ষুদ্র উদ্যোক্তাদের ঠকায়েন না। ঢাকা শহরে গিয়ে আপনি ছোটখাটো ব্যবসা করবেন, ওই জায়গায় চাঁদাবাজ, হায়রে ভাই চাঁদার কথা কি বলবো, আমি নিজেও দেখেছি যে চাঁদা ছাড়া দোকান বসতে দেয় না ফুটপাতে। তাছাড়াও কোনো ক্ষুদ্র ব্যবসায় অনেক ঝামেলা আছে, যে কোনো ক্ষুদ্র ব্যবসায় সিন্ডিকেট, দেখেন একজন উদ্যোক্তা কত কিছু সামলায়, এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। সাধারণ একজন উদ্যোক্তার পাশে আপনারা দাঁড়ান, এই দেশে চাঁদাবাজ মুক্ত হবে ইনশাআল্লাহ তরুণদের হাত ধরে। যদি তরুণরা মাদকাসক্ত না হয়, যদি তরুণরা নেতাদের চামচামি না করে। ভাই নেতার চামচামি করতে ভালো লাগে না আমার, কারণ কি জানেন, আমি রাজপথে থাকবো, আমি লাত্তি গুতা খাবো মানুষের, আর নেতার ছেলে লন্ডন থাকবে, নেতা সিঙ্গাপুর থাকবে, নেতার ছেলে লন্ডন থাকবে, সে তার ছেলেকে ওই জায়গায় ওই মানের কারুকলামে শিক্ষিত করবে। আর আমাদের বাংলাদেশে সে তার সন্তানকে পড়ালেখা করাবে না, সে ছাত্র দিয়ে রাজনীতি করাবে, তার মিছিল করাবে, মিটিং করাবে, কিন্তু তার নেতা ওই যে বিদেশে থেকে পড়ালেখা করে সে আবার দেশে যখন আসবে উচ্চ মানের উন্নত মানের শিক্ষায় শিক্ষিত হয়ে, তখন আপনার সামনে তার মেধা আর আপনার মেধা আপনি তো বুঝতেই পারছেন। আপনার নেতার নামে স্লোগান, জয়গান, এগুলা বাদ দিতে হবে ভাই। আমি এগুলি বাদ দিছি, ইনশাআল্লাহ এই দেশে সুন্দরভাবে বেঁচে থাকবো, সঠিকভাবে কাজ করব, হালাল ভাবে ইনকাম করে জীবিকা নির্বাহ করব।